আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ইলেকশন প্রিপারেটরি মিটিং হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে। আজকে মিটিংয়ে হোম অ্যাডভাইজার ছিলেন, আমাদের কালচারাল অ্যাডভাইজার মুস্তফা সরোয়ার ফারুকী ছিলেন, হোম অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রিটায়ার্ড উনি ছিলেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান ছিলেন, প্রধান উপদেষ্টার জাতীয় সংহতি ও প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ, আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, মুখ্য সচিব মোহাম্মদ সিরাজউদ্দিন মিয়া, নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ, প্রিন্সিপাল স্টাফ অফিসার অফ দ্য আর্ম ফোর্সেস ডিভিশন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম সহ অনেক, তারপরে র্যাবের ডিজি AKM শহীদুর রহমান, ডিজি কোস্টগার্ড রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক এবং আরও বেশ NSI DGFI এর প্রতিনিধিরা ছিলেন। মূলত চারটা বিষয় নিয়ে এখানে আলোচনা হয়। প্রথম হলো সোশ্যাল মিডিয়ার যে ডিসইনফরমেশন, এটা খুবই প্রমিনেন্টলি আলোচনা হয়। আরেকটা হচ্ছে পদায়ন। আপনি জানেন যে ইলেকশনের সময় যে মাঠ প্রশাসনে কীভাবে পদায়ন হবে সেই বিষয়টা একটা বড় ইস্যু, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ট্রেনিং নিয়ে আলোচনা হয় এবং সিকিউরিটি সিচুয়েশন কীরকম হবে এবং সেখানে ডেপ্লয়মেন্টটা কীরকম হবে সেই বিষয়েও খুব গুরুত্বের সাথে আলোচনা হয়। প্রায় 2 ঘন্টার মিটিং ছিল। এই 2 ঘন্টার মিটিংয়ে আমি একটু বলছি যে নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বদলীয় পদায়নের বিষয়ে এলাকায় গুরুত্ব বিবেচনায় কর্মকর্তাদের দক্ষতা বিবেচনা করে বিভিন্ন নির্বাচনী এলাকায় পদায়নের বিষয়টা গুরুত্ব পায়। প্রথমে এই বিষয়টা আলোচনা হয়। তো সেই বিষয়ে আমি বলতে পারি যে একটা বিষয় জোর দেওয়া হয়েছে মাঠ প্রশাসনে, বিশেষ করে ডিসি, এডিসি, ইউএনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, ম্যাজিস্ট্রেরিয়াল রোলে যারা আছেন, তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত 3টা ইলেকশনে ইনভলভ ছিলেন। সেখানে তারা রিটার্নিং অফিসার হন বা পোলিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন, কোনোভাবেই যেন গত 3টা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয়। এবং এই বিষয়ে আজকে ইলেকশন কমিশনের তরফ থেকেও জানানো হয় যে তারা এটা অলরেডি মেজার নিয়েছেন এবং এই বিষয়ে যারা কাজ করছেন যেগুলো এজেন্সিগুলো, তারাও এই বিষয়ে আজকে মিটিংকে অবহিত করেন। আর পদায়নের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া হবে এবং কিভাবে পদায়ন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট, মানে র্যান্ডমলি যাতে এদেরকে দেওয়া হয় এবং যিনি সবচেয়ে বেশি ফিট তাকে কিভাবে ফিট, আপনি তার যেই ধরনের ক্রাইটেরিয়া আছে তাকে এই ফিটনেসটা দেখার জন্য উনি শারীরিকভাবে কতটুকু ফিট, ওনার ACRটা কীরকম, ওনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে সেরকম আগের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কি না, ওনার কর্মদক্ষতা কীরকম, আগে পোস্টিংগুলো কোথায় ছিল, ওনার বিপরে কোনো ধরনের নিউজ পত্রিকায় কোনো ধরনের কোনো রিপোর্ট এসছে কি না, অনেকগুলো বিষয় দেখা হচ্ছে যে কে এই পুরো বিষয়গুলো সবচেয়ে ফিট এবং যিনি ফিট তাকে দেওয়া হবে সবচেয়ে ভালনারেবল জায়গায় এবং এটা র্যান্ডমলি সিলেক্ট করা হবে এবং এতে সর্বোচ্চ যাতে এফর্টটা দিতে পারেন সেই বিষয়টা লক্ষ্য রাখা হয়েছে। চিফ অ্যাডভাইজার বলেছেন যে উই হ্যাভ টু হোপ ফর দ্য বেস্ট বাট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। সবাই যেন প্রিপেয়ার থাকি, যে কোনো বিষয়ে, যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা প্রিপেয়ার থাকি, সেটা উনি বলেছেন। আর পদায়নের ক্ষেত্রে নিজ জেলায় যাবে না কেউ, বা যদি কেউ তার এখানে আত্মীয় থাকে, বিশেষ করে শ্বশুরবাড়ি থাকে, সেখানেও তার পোস্টিং সেখানে হবে না। আর এই আরেকটা বিষয় দেখা হবে যে তাদের কোনো আত্মীয় স্বজন
প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা, সেক্ষেত্রেও সেই বিষয়ে পদায়নের বিষয়টা এটা খুবই লক্ষ্য রাখা হবে। আর এই বিষয়ে কাজ যে কর্মসূচি সেটা 1 নভেম্বর থেকেই শুরু হবে আপনার। এবং একই বিষয়ে পুলিশের তরফ থেকে বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরও জানিয়েছেন, জাহাঙ্গীর আলম চৌধুরীও জানিয়েছেন যে তারাও এইভাবেই দেখছেন যে কে সবচেয়ে ফিট, এবং তারা এইভাবে অলরেডি একটা লিস্টও করে ফেলেছেন 64 জনের, যে কোথায় কাকে কোথায় দেওয়া হবে, এবং এইটা যাতে র্যান্ডমলি হয় এবং এই বিষয়ে যাতে সর্বোচ্চ নিউট্রালিটি এবং আনবায়াস থাকে, সেই বিষয়ে আজকে চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন। আমি আজ সোশ্যাল মিডিয়া নিয়ে যথেষ্ট আলাপ হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে কিভাবে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, সেটা নিয়ে আজকের মিটিংয়ে বড় রকমের আলাপ হয় এবং দুইটা কমিটি করার কথা বলা হয়। একটা হচ্ছে সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি, যারা এই পুরো কোঅর্ডিনেশনটা করবেন, এবং এই সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটিটা যাতে একদম উপজেলা পর্যন্ত এই কমিটিটা থাকে, এইটার জন্য বলা হয়েছে এবং সেই বিষয়ে অলরেডি স্টেপ নেওয়া হচ্ছে। আর একটা হচ্ছে যে সেন্ট্রাল কমিটি ডিসইনফরমেশনের জন্য একটা কমিটি, এটা পুরো আপ টু সেন্ট্রাল একদম ইলেকশন কমিশনেও থাকবে, এটা এখানে মন্ত্রণালয়গুলোতেও থাকবে যারা এই বিষয়গুলো দেখছেন। আর অ্যাট দ্য সেম টাইম এটা উপজেলা লেভেল পর্যন্ত থাকবে, ডিস্ট্রিক্টে উপজেলা লেভেলে, যাতে ইনস্ট্যান্টলি আপনারা জানেন যে একটা সমস্যা হচ্ছে যে যদি কোনো ফেক নিউজ ছড়ানো হয় বা ডিসইনফরমেশন, দেখা গেলো এমন একটা ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে বা এমন এআই দিয়ে এমন একটা ভিডিও ছড়ানো হচ্ছে যেইটা আপনাকে ফ্যাক্ট চেক করতে করতেই অনেক সময় আমাদের দেরি হয়ে যায়। তো এইটা যাতে এই ফ্যাক্ট চেকিংয়ের টাইমটা যাতে খুব কম সময় করা যায় সেই বিষয়ে আজকে স্ট্রেস দেওয়া হয়েছে, এবং এই বিষয়ে যা লজিস্টিক্যাল যা সাপোর্ট আছে লাগে সেটার জন্য আইসিটি মিনিস্ট্রিকে বলা হয়েছে এবং কালচারাল মিনিস্ট্রিকেও বলা হয়েছে। তারা এই ব্যাপারে সুনির্দিষ্ট মুভ খুব সহজেই নেবেন যাতে ফ্যাক্ট চেকিংগুলো খুব দ্রুত করা যায় এবং এই যে কোনো এই সমস্যা, এই সোশ্যাল মিডিয়া দিয়ে যে এই ডিসইনফরমেশন বা মিস ইনফরমেশন বা ফেক নিউজের যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে যাতে গভর্নমেন্টের পুরো মেশিনারি খুব দ্রুত এবং ডিসাইসিভলি অ্যাক্ট করতে পারে, যাতে এই ফেক নিউজগুলোকে সরানো যায়। এবং এটার ক্ষেত্রে আরেকটা বলা হয়েছে যে আপনি জানেন বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফেক নিউজ ছড়া হয় ফেসবুকের মাধ্যমে। তো ফেসবুকের সাথেও আমরা যাতে আরও গভীরভাবে নিবিড়ভাবে কথাবার্তা বলে যে আমাদের যে কনসার্নগুলো সেগুলো তাদেরকে জানাই, সে বিষয়েও জানানো হয়েছে। আর আজকে সিকিউরিটি সিচুয়েশন নিয়ে আলাপ হয়েছে, কিভাবে ডিপ্লয়মেন্ট হবে। আর্মির তরফ থেকে বলা হয়েছে যে 92,500 মতো আর্মি এবং নেভি ট্রুপস ডিপ্লয় থাকবে, তার মধ্যে 90,000 হচ্ছে আর্মি, বাকিটা হচ্ছে নেভি। তারা ডিপ্লয়েড থাকবে। আর্মি পুরো বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় তারা এক কোম্পানি করে তাদের ডিপ্লয়মেন্টটা থাকবে। এবং এছাড়া সিকিউরিটি সিচুয়েশন বিশেষ করে 72 ঘন্টা আগের যে সিচুয়েশন, এই যে ইলেকশনের আগের 72 ঘন্টা এবং ইলেকশনের পরের যে উদ্ভূত পরিস্থিতি, এগুলো কিভাবে ট্যাকেল করা যায় এবং সেই বিষয়ে কিভাবে স্থানীয় জনগণ, ভলান্টিয়ার এদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে ট্রেনিংয়ের বিষয়ে আলাপ হয়েছে যে আপনি জানেন যে ট্রেনিংটা খুব জরুরি, বিশেষ করে আমরা বডি অন ক্যামেরা, কালকে এটা নিয়ে মিটিং হয়েছে, সেটা প্রকিউর করা হয়েছে। সেইটা কিভাবে ট্রেনিং করা যায়। আনসারের সবচেয়ে বেশি ডেপ্লয়মেন্ট থাকবেন আনসারের সদস্যরা। আনসারের সদস্যদের অলরেডি ট্রেনিং হচ্ছে এবং ট্রেনিংটা যাতে আরও এফেক্টিভ ট্রেনিং হয় এবং এই বিষয়ে ট্রেনিং রিলেটেড যতগুলো ভিডিও আছে এটা খুব দ্রুত যাতে এটা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে বা টিভি, স্টেট টাইম টিভি, বিটিভিতে এটা আসে, সে বিষয়েও চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন এবং এটা খুব দ্রুত এই কাজটা করার কথা। মানে এই রিলেটেড প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই 15ই নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। আর ইলেকশন কমিশন বলেছে যে তারা চিন্তা ভাবনা করছে যে কিভাবে
আপনি জানেন বিটিভির একটা সংসদ টেলিভিশন ছিল, এখন যেহেতু সংসদ এখন নাই, তো সেই জন্য সংসদ টিভিকে তারা ইউজ করে ইলেকশন রিলেটেড যতগুলো ম্যাটেরিয়ালস আছে যে এরা দিতে চাচ্ছে। আরেকটা হচ্ছে যে খুব দ্রুত তারা একটা অ্যাপ তৈরি করছে আমাদের ডায়াসপোরা কমিউনিটির জন্য, আমাদের যারা প্রবাসী ভাই বোনদের জন্য, এবং আরও আপনি জানেন 3 ধরনের আরও বাংলাদেশের মধ্যেও কেউ কেউ ভোট দিতে পারবেন। তারা 3 গ্রুপের পিপল। একটা হচ্ছে হলো যারা ধরেন আইনের আওতায় আছেন, জেলে আছেন, তারা যাতে ভোট দিতে পারেন, যারা যারা নির্বাচনের দায়িত্ব পালন করছে, বোথ প্রাইভেট সেক্টর বোথ গভর্নমেন্ট সেক্টর, এই যে এরা যাতে ভোট আগেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটটা আগে দিতে পারেন, সেই জন্য একটা অ্যাপ তৈরি করা হচ্ছে। এবং এই বিষয়ে খুব দ্রুত এই অ্যাপটা আপনারা দেখবেন যে ইলেকশন কমিশন তার ইউটিউব চ্যানেলে এটা পোস্টিং করবে। এই ছিল আজকে মূলত আমি চিফ অ্যাডভাইজারের কয়েকটা কোট পড়ছি আজকের। উনি বলেছেন যে সোশ্যাল মিডিয়া, প্রধান উপদেষ্টা বলেছেন সোশ্যাল মিডিয়ার অপপ্রচার আসবে, নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভিতর থেকে বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে, এআই দিয়ে ছবি ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে, এটাকে সামাল দিতেই হবে। একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্রই সেটা ঠেকাতে হবে যেন ছড়াতে না পারে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী নির্বাচন সুন্দর ও উৎসবমুখর করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে। নির্বাচনী নীতিমালা, ভোট কেন্দ্রের নিয়ম, কিভাবে ভোট প্রদান করতে হবে, কোথাও বিশৃঙ্খলা হলে কি করতে হবে, এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। এই আলোকে উনি ইলেকশন কমিশন এবং কালচার মিনিস্ট্রিকে বলেছেন আরও যত টিভিসি বা এই বিষয়ে ডকুমেন্টারি বা আরও ভিডিও যত তৈরি করা যায়, এবং এটা যেন খুব দ্রুত এইটা আমাদের ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে আসে, সবাই যেন এটা দেখে নিজেরাই অনেক ক্ষেত্রে প্রিপেয়ার হতে পারেন। আর প্রধান উপদেষ্টা আরও বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে, ছোটোখাটো না বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে, হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে, যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবেই। উনি এইটা বলেছেন। এটাই আজকের মিটিংয়ের মূল বিষয় ছিল। এই বিষয়ে আরও সামনে মিটিং হবে। কালকে সম্ভবত ইলেকশন কমিশনে সেক্রেটারিদেরকে নিয়ে একটা মিটিং হচ্ছে। এই ছিল আজকের মিটিংয়ের মূল বিষয়। থ্যাংক ইউ। প্রশ্ন থাকলে বলুন। আজকে যে নির্বাচন প্রস্তুতিমূলক বৈঠক হলো, সেখানে রিসেন্টলি যে কিছু ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলোকে অভিজ্ঞতার জন্য আলোচনা করা হয়েছে কিনা? যেমন সিটি ইউনিভার্সিটি এবং ডেপুটি ইউনিভার্সিটির স্টুডেন্টরা যে মারামারি করলেন, লম্বা সময় ধরে একটা ধ্বংসযজ্ঞ হলো, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল না ঘন্টা। তারপরে রেলের উপরে যে পাথর নিক্ষেপ হলো, এই ঘটনাগুলো যদি নির্বাচনের সময়ও ঘটে তাহলে তো পরিস্থিতি কিভাবে বোঝাই যাচ্ছে? এগুলোকে অভিজ্ঞতার জন্য এগুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে? আমাদের রিসেন্ট হোক বা আরও আগের যত ঘটনাগুলোই ঘটুক, সবগুলো নিয়েই বিচার বিশ্লেষণ করা হচ্ছে। আগের ইলেকশনগুলো কিভাবে হয়েছে, কারা কারা এখানে জড়িত ছিলেন, তাদের বিষয়ে সব কিছু নিয়ে আলোচনা হয়েছে। আমরা এই পুরো সিকিউরিটি ফোর্সেস পুরোপুরি প্রিপেয়ার্ড যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আর আপনি যে ঘটনাগুলো বললেন সেগুলো অবশ্যই আমরা এগুলো ডিল করছি। এগুলো সিটি আর ড্যাফোডিলের ওইখানে আপনি জানেন যে ইভেনচুয়ালি এইটা পুলিশ এখানে গিয়েছে এবং এটাকে কন্ট্রোলে এনেছে। আপনি শেষের যে একেবারে পয়েন্টটা বললেন যে প্রধান উপদেষ্টা বলছেন যে আক্রমণ চলে আসতে পারে হঠাৎ, এই আক্রমণটা কারা করবে? এটা দেশের বাইরে থেকে উনি আশঙ্কাটা বলে থাকেন। একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে গতকাল ঐক্যমত্য কমিশন সুপারিশ জমা দিয়েছে, এটা এর সাথে অনেক কিছু বিষয় গণভোট এবং নির্বাচনের সাথে সম্পৃক্ত, এটা নিয়ে আজকে কোনো আলোচনা হয়েছে কিনা? 3 নম্বরে হলো যে এতগুলো মনে থাকে, আমি প্রথমটা উত্তর দেই, পরেরটা আবার আস্তে ধীরে বলেন।
প্রথমটার উত্তর হচ্ছে আক্রমণে আপনি এখনই তো দেখছেন যে অনেকে নির্বাচন বানচালের জন্য দেশে বসে অনেকে অনেক ধরনের কনস্পাইরেসি করছে, আমরা এটা স্পষ্ট দেখছি। সেই বিষয়ে উনি সবাইকে অ্যালার্ট থাকতে বলেছেন, কেননা যারা পতিত স্বৈরাচার এবং তার দোসররা তারা তো অবশ্যই চাবে না যে দেশে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক। আপনি তার সেই 15.5 বছরে ধরে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হয়নি, একটা শুধুমাত্র তো সাধারণ ইলেকশন না, ওই সময় বোধহয় কত 10-15 হাজার ইভেন রুট লেভেলেরও তো ইলেকশন হয়েছে, ইউপি ইলেকশন হয়েছে, যে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানের ইলেকশন হয়েছে, আপনার মেয়রের ইলেকশন হয়েছে, পৌরসভার ইলেকশন হয়েছে, একটা ইলেকশনও ফেয়ার হয়নি। তো ওরা চাবে না যে বাংলাদেশে আর একটা ফেয়ার ইলেকশন হোক, কারণ এটা আনফেয়ার থাকলে ওরা দেশে চায় একটা ইনস্টেবিলিটি তৈরি করতে। সেই বিষয়েই চিফ অ্যাডভাইজার বলেছেন, সবাইকে বলেছেন সতর্ক থাকতে। অবশ্যই এটা ওনারা বলেছেন যে আমাদের লক্ষ্য একটাই, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটা ইলেকশন করা। জুলাই সনদ নিয়ে এখানে আচ্ছা, আমি একটু শেষে আর পয়েন্ট আপনি বলছিলেন, যেটা হলো যে গত 15 বছরে যারা দায়িত্ব পালন করছে তারা এবছর দায়িত্ব পালন থেকে বিরত রাখা হবে, এটা একটু পরিষ্কার ব্যাখ্যা দিবেন। ওরা কোনো ধরনের পোলিং অফিসার বা পোলিং এজেন্ট বা কোনো রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসাবে থাকতে পারবে না, এবং না এরা থাকতে পারবে না। আর কোনো ধরনের কোনো এই যে ডিস্ট্রিক্ট লেভেলে 64টা ডিস্ট্রিক্ট আছে, সেখানে ধরেন এডিএম এর পোস্ট আছে, ডিসির পোস্ট আছে, সেই সমস্ত পোস্টেও তারা থাকবেন না। আর পুলিশের ক্ষেত্রেও একই জিনিস, যারা অলরেডি পুলিশ জানিয়েছে আজকের মিটিংয়ে, যারা এই ধরনের মিনিমামও যাদের এইখানে ইনভলভমেন্ট ছিল সবাইকেই ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো ওইখানে পুলিশের জানেন 64টা এসপি, তারপরে প্রত্যেকটা থানার ওসি, এগুলো তো কি পজিশন মাঠ প্রশাসনের ক্ষেত্রে, বা এডিশনাল এসপি, সেই সমস্ত জায়গায় এই ধরনের যারা আগের 3টা ইলেকশনে ছিলেন এরা কেউ থাকবেন না। আমার নাম মোহাম্মদ সাইফুল্লাহ, আমি ইউনিটে কাজ করি। পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার প্রায় 5 থেকে 6 লক্ষ লোক লাগবে। গত 3টা নির্বাচন যদি তারা রিটার্নিং অফিসার অ্যাসিস্ট্যান্ট ওদেরকে যদি বাদ দেই, তাহলে আমরা এই লোক প্রস্তুতি নিবে, এটা একটা বিষয়। না, আমাদের হিসাবে প্রায় 4,89,000 যদি পোলিং অফিসার, তারপরে এর মধ্যে তো অনেক প্রাইভেট সেক্টরের আছেন। রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার মূলত আসেন হচ্ছে সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে। তো এটা স্ক্রুটিনি করা খুবই ইজি, আর ওগুলোও স্ক্রুটিনি করা খুব ইজি। আমরা এটার ব্যাপারে সর্বোচ্চ এফার্ট দেওয়া হচ্ছে, ইন্টেলিজেন্স এজেন্সিগুলো হেল্প করছে। তো আমরা নিশ্চিত যে এই সময়ে কোনো রকমের যারা আগের ইলেকশনগুলো মিনিমামও যাদের ইনভলভমেন্ট ছিল তারা থাকবেন না। এদিকে মাইকটা দেন, একটু দাঁড়ান। হ্যালো, ঐক্যমত্য কমিশন যে সুপারিশ দিয়েছে, বাস্তবায়নের সুপারিশ, সেটা নিয়ে আজকে কোনো আলাপ হয়েছে কিনা? আর দুই হলো যে আরপিও সংশোধনের ক্ষেত্রে যে 20 ধারা নিয়ে বিএনপি যে আপত্তি করেছে, যে কমন কোনো আলোচনা হয়নি, একটা উত্তর দিয়ে এটা ইলেকশনের প্রিপারেশন নিয়ে আজকে আলোচনা হয়েছে। এই বিষয়ে ঐক্যমত্য কমিশনের কালকের যে তারা যে সুপারিশমালা দিয়েছে সেই বিষয়ে কোনো ধরনের কোনো আলোচনা হয়নি। অপিনিয়ন শহীদুল্লাহ, আমার নাম মাহফুজ সাদি, আমার দেশ পত্রিকা আছি। আগে বলা হয়েছিল যে লটারির মাধ্যমেও বাছাই করা হতে পারে না, তালিকা তো করা হচ্ছে, সেই তালিকায় পোস্টিং এর ব্যাপারে এরকমের কোনো বিষয় আছে কিনা? এটা নিয়ে ভাবনা চিন্তার মধ্যে আছে, বাট সোফার মানে আমাদের ফোকাসটা হচ্ছে যে সবচেয়ে ফিট লোককে, যার যে মানে ভালো বেশ জায়গাটায় যাওয়া, যিনি ভালনারেবল একটা জায়গা, সেখানে তো অবশ্যই চাবো যে সবচেয়ে যিনি ফিট অফিসার উনি এই জায়গাটা দেখেন। এটাই তো আপনারা সবাই চাচ্ছেন। তাতে হয় কি যে অনেক কিছু যেই ধরনের কনসার্ন রেইজ হয় সেগুলো খুব দ্রুত অ্যাড্রেস করা যায়। শহীদের আমার একটা প্রশ্ন আছে। আমরা মিশিয়া টিমন চ্যানেল 1 কাজ করি। আমি দেখছি না আপনাকে ভাই। আচ্ছা বলেন। নির্বাচন সম্পর্কিতই আসলে শেখ হাসিনা বিভিন্ন মাধ্যমে যে ইন্টারভিউ দিচ্ছেন, বিশেষ করে আজকে রয়টার্সে ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউ ব্যাপারে আসলে সরকারের অবস্থান কি, বা দেশের গণমাধ্যমে ইন্টারভিউ দিতে পারেন কিনা,
মানে এই অবস্থানটা কিরকম, মানে উনি তো আজকে রয়টার্সে ইন্টারভিউ দিয়েছেন। ট্রাইব্যুনাল এই বিষয়ে আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তারা কথা বলবেন। আমরা এই বিষয়ে আগে আমি তার ইন্টারভিউটা পড়ি, তারপরে আমরা এটার বিষয়ে কমেন্ট করতে পারবো। আমাদের আইসিটি করবেন। তবে একটা বিষয় সবসময় আমরা বারবার বলছি এবং এখন ইউএনের রিপোর্টেও এটা ইস্টাবলিশ যে এই একবিংশ শতাব্দীতে ওনার চেয়ে বড় তো খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন এরকম ভয়ানকভাবে কেউ করেন নাই। এটা আমরা বারবার বলছি এবং এটা ইউএনের যে রিপোর্ট সেটাকে সেই রিপোর্টে স্পষ্টভাবে এসছে। পরবর্তীতে আল জাজিরা তাদের 1 ঘন্টার একটা প্রোগ্রাম করেছে, সেখানে আসছে এবং বিবিসিতেও আসছে। ওখানে স্পষ্ট শোনা যাচ্ছে যে উনি খুন করার নির্দেশ দিচ্ছেন। তো যারা ওনাকে ইন্টারভিউ করছেন আমাদের কাছে আমরা অবশ্যই মনে করি যে এই কনটেক্সটটার জন্য কেউ ভুলে না যান। হ্যাঁ, আমরা এটা দেখছি এবং যারা ওনার যে ক্লেমগুলো উনি করেন সেটা যেন আনকনটেস্টেড না থাকে। আমরা কালকে ইভেন একটা লোকাল নিউজ মিডিয়াতেও দেখলাম যে আইসিসিতে তার পার্টি একটা ইয়ে করছে এবং সেখানে তিনি যে এই ভয়ানক রকমের হিউম্যান রাইটস ভায়োলেশন করছেন তার আমরা কোনো ধরনের কোনো মেনশনও আমরা দেখি নাই। এটা খুবই আনফর্চুনেট। এবং আমরা ওইটাও দেখেছি যে উনি ক্লেম করে, আওয়ামী লীগ ক্লেম করছে 400 জন মারা গেছে, কিন্তু কতজন মারা গেছে তাকে এটা আনকনটেস্টেড তাকে দেওয়া হচ্ছে। এবং কারা এটা করেছে তার যে আইসিসিতে দিয়েছে যে ডাউটি স্ট্রিট, এখন তারা বা আমাদের টাকা চুরি করছে, আমাদের টাকা চুরি করে নিয়ে যায় পুরো ইউকের সবচাইতে দামি ল ফার্মকে হায়ার করে এই ধরনের কাজ তারা করছে, এখন কমপ্লেন ফাইল করার করছে। এবং এইটাকে আবার আমাদের কেউ দেখছি যে আমাদের চুরি করার টাকায় যে কাজটা করেছে সেটাকে আবার প্রমোট করছেন কেউ। ইলেকশন কমিশন একটা রেজিস্ট্রেশন অ্যাপস করা হচ্ছে, যেটা কমিশন মানে বেশ কিছু যারা ভোট দিবে তারা আগে রেজিস্ট্রেশন করতে হবে। দেন তারা ভোট দিবে, তাদের কাছে আগেই ব্যালট পেপার চলে যাবে বিভিন্ন মেইলের মাধ্যমে। মেইল বলতে মানে পোস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে। সেই তারা বেশ কিছুদিন আগে তারা ভোট দিবে, সেই ক্ষেত্রে তাদের ভোট যদি দেওয়ার পরেই তারা ছবি তুলে ফেসবুকে দেয়, সেটা কোনো জটিলতা বা কোনো কনসার্ন আছে কিনা? এই পুরো বিষয়গুলো আমার মনে হয় যে এটা ইলেকশন কমিশন তারা এই পুরো বিষয়টা দেখছে। এই পুরো বিষয়টা তারা দেখবে, তাদের বিষয়। এটা খুবই একদম মাইক্রো লেভেলের একটা বিষয় যেটা ইলেকশন কমিশন এগুলো নিয়ে কাজ করছে। যেমন একটা বিষয় এসছে যে 72 ঘন্টা আগে আপনারা জানেন যে সমস্ত ইলেকশন ক্যাম্পেইনিং বন্ধ থাকে, কিন্তু এর মধ্যে এই 72 ঘন্টার মধ্যে যদি কেউ এসে কোনো পার্টির ক্যান্ডিডেট যদি ফেসবুক লাইভে আসেন, সেক্ষেত্রে ডিসিশনটা কি হবে? এই পুরো জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় কিভাবে, বা একটা ক্যান্ডিডেট বা তার এজেন্টরা এই 72 ঘন্টায় কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন করতে পারবেন কিনা। কারণ এখন দেখা যাচ্ছে যে খুব বড় রকমের ক্যাম্পেইনটা আসলে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে। আমরা সবাই কানেক্টেড, আমি, আপনি, আমার গ্রামের লোক সবাই। আমি আমার ওইখানে দেখছি যে একজন প্রতি গ্রামে তার একটা পেজ খুলে ফেলছেন। তো এই বিষয়গুলো তো মনিটরে বিষয়, এই বিষয়টাও আজকে এসছে। এটা নিয়ে অবশ্যই ইলেকশন কমিশন ভাবছেন, এটা লিগ্যালিটি নিয়ে চিন্তাভাবনা করছেন যে এটা বা এটার ক্ষেত্রে কেউ যদি এই কাজটা ভায়োলেট করেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে অ্যাকশনগুলো কি হবে, বা এই ক্ষেত্রে ফেসবুকের সাথে আমাদের কি ধরনের কথাবার্তা বলতে হবে, এই বিষয়গুলো এখানে আলোচনা হয়েছে। শফিক ভাই, আমি মুস্তাফা মল্লিক চ্যানেলে আছি, একদম সামনে জাস্ট আপনার মাইক্রোফোন। ও আচ্ছা, না আপনি সাধারণত এইদিকে থাকেন। থ্যাংক ইউ। আসলে ভাই সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা তো অনেক শত্রুর কথা বলেছেন, তিনি অনেকের সঙ্গে আলোচনা করেছেন, আজকে সব পার্ট সেখানে ছিলেন। তো চ্যালেঞ্জের কথা আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থাগুলো বলেছে কিনা, যে কি চ্যালেঞ্জ তারা এই মুহূর্তে সর্বোচ্চ রকমের ফেস করছেন এবং ঝুঁকিপূর্ণ কোনো এলাকার নাম আছে কিনা, এটা একটা প্রশ্ন। আর ছোট্ট একটা প্রশ্ন হচ্ছে যে গেল কয়েক বছর আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে একতরফা নির্বাচন ছিল এবং কিছু ভোট রাতেও হয়েছে। এগুলো আমরা গেল সরকারের সময় কিছু না, পুরোটাই রাতেও হয়েছে। আমি বলছি যে মানে 2018 এর আমি বলেছি যে কিছু বিষয়ে আমরা গেল সরকারের সময়ও এরকমই প্রশ্ন করেছি, এখন যেভাবে আপনাকে করছি। তো
তো সেখানে অনেক কেন্দ্রে অর্থাৎ কোনো প্রতিদ্বন্দ্বী নাই, কিন্তু তারপরেও গণমাধ্যম কর্মীদের উপরে নির্বিচারে হামলা করা হয়েছিল সেই সব জায়গায়। এবার এ ধরনের গণমাধ্যমের নিরাপত্তার ব্যাপারে কোনো কিছু আশঙ্কা কিংবা কি কি পদক্ষেপ রাখা হচ্ছে এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? এইটার জন্যই তো সিকিউরিটি সিচুয়েশনগুলো বারবার ডিসকাশনে আসছে, রিভিউ হওয়া হচ্ছে। এই জন্যই বডি ক্যাম্প নেওয়া হচ্ছে, যে যাতে একটা কেন্দ্রের বাইরে কী ধরনের পরিস্থিতি বিরাজ করে, খুব এটা আমরা একদম মিনিটকে মিনিট আমরা যাতে মনিটর করতে পারি। এই জন্যই তো বডি ওন ক্যাম্প নেওয়া হচ্ছে, এবং সব কিছু যাতে সিসিটিভির আওতায় আসে। কেউ একটা কোনো ধরনের কোনো অপকর্ম করে পার পাবেন এটা হবে না এবার। তাকে এবং সে সাংবাদিকরা তাদের নিয়ম মতো তারা তাদের নিউজ কালেক্ট করবেন, এবং যারা ভোট দিতে আসবেন তাদের সিকিউরিটিও তো অনেক আমাদের সবচেয়ে টপ প্রায়োরিটি, সেটাও দেখা হবে। এবং যাতে নির্বাচনকে সামনে রেখে ভালনারেবল যারা কমিউনিটি আছে তাদেরকে বিরুদ্ধে যেন কোনো ধরনের অপপ্রচার না হয়, সেই বিষয়টাও আজকে আলোচনা হয়েছে। সব বিষয় খুব ডিটেলস 2 ঘন্টার একটা আমি বলবো যে বিস্তৃত আলোচনা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা এখানে নাম নাই, বাট এইটা সিকিউরিটি এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে, পুলিশ কাজ করছে এটা নিয়ে। আর আর্মির তরফ থেকে তো বলা হয়েছে, এবার আপনারা জানেন এর আগের ইলেকশনগুলোতে আর্মি সব সময় 40 থেকে 50 বা 60 হাজারের ম্যাক্সিমাম তারা ডেপ্লয়মেন্ট করতো। এইবার এরা বলছে আর্মির তরফ থেকে প্রায় 1 লাখের মতো থাকছে আর্ম ফোর্সেসের তরফ থেকে। আমার একটা ছোট প্রশ্ন ছিল। ওদিকে মাইক জি। কি বলতে আছি, আমরা আসলে আমার অভিজ্ঞতা থেকে বলি, 2008 এর ইলেকশন আমরা যখন কভার করি সাংবাদিক হিসাবে, আমাদের এক্সেস কিন্তু অনেক ভেতরে ছিল। পরবর্তী আর ইলেকশন গুলোতে আমাদের সেই এক্সেস গুলো ছিল মানে অনেক ক্ষেত্রে এগুলো সীমিত করা হয়েছে, বিশেষ করে গণমাধ্যমে। তো আগামী ইলেকশনে সাংবাদিকদের এই এক্সেসের জায়গাটা নিয়ে মানে কি আলোচনা বা এটা আপনি সরাসরি ইলেকশন কমিশনকে বলবেন। এটা তো ইলেকশনের একটা লজিস্টিক্যাল ইস্যু, আর এটা অবশ্যই ফ্রিডম অফ প্রেস বা অ্যাক্সেস টু ইনফরমেশনের ইস্যু, এটা ওনারা দেখবেন। এটা আপনাদের সাথে আমার মনে হয় যে এটা আপনারা সাংবাদিক যদি কোনো আপনাদের ইলেকশন কমিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন দেয়, আপনাদের লিডাররাও যে ওনাদের কাছে এটা রেইজ করতে পারেন, ওনারাই আমার মনে হয় এটার একটা সলিউশন দিবেন। আমি জাগরণ থেকে বলছি। নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা দিতে প্রধান উপদেষ্টা কোনো নীতিগত নির্দেশনা দিয়েছেন কিনা, যদি দিয়ে থাকে তাহলে তার কার্যকরভাবে কিভাবে বাস্তবায়ন করা হবে? নির্বাচন কমিশন তো স্বাধীনভাবেই কাজ করছে, এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বাধীনভাবে। আপনারা দেখেন আমরা কোনো তাদের কাজে ইনফ্লুয়েন্স করছি কিনা, আগের কি হয়েছে সেটা বলবেন না, আমরা কি করছি সেটা আপনারা দেখেন। নির্বাচন কমিশন, আপনারা নির্বাচন কমিশনের কাছে যে জিজ্ঞেস করেন তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা, আমরা মনে করছি তারা খুব ভালোভাবে স্বাধীনভাবে কাজ করছেন। আর এনি কোশ্চেন? হ্যাঁ, নারী সাংবাদিক একজন, হ্যাঁ জি বুঝি উনি। ভাই, আমি জান্নাতুল মোহনা দেশ টিভি থেকে বলছি। আজকের আলোচনায় জুলাই জাতীয় সনদের আদেশ জারির দিনক্ষণ নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? না, জুলাই জাতীয় সনদের সনদ বা জুলাই জাতীয় সনদ কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে, এটার যে কালকের সুপারিশমালা, সেগুলো নিয়ে কোনো আলোচনা আজকে হয়নি। ওইদিকে একজন। নির্বাচনের প্রস্তুতি সম্পন্নের জন্য কি 15 নভেম্বর এরকম নির্দেশনা প্রধান উপদেষ্টার দিক থেকে দেওয়া হচ্ছে? না, এটা মানে কিছু প্রাইমারি যে কাজগুলো আছে যেগুলো একদম করতেই হবে, সেগুলো উনি চাচ্ছেন যে এটা খুব দ্রুত এটা শেষ হোক, 15 নভেম্বরের মধ্যে হলে এটা বেটার। আর কিছু কাজ তো আছে, যেমন ধরেন শিডিউল ঘোষণা করার পরে তো অনেক কাজ তখন আসবে, সেগুলো করতে হবে। বাট কাজটা খুব, এবং আজকে থেকে মানে একটা দিনও যাতে নষ্ট না হয়, একটা দিনও কেউ যেন রিল্যাক্স না থাকেন, সেইটা উনি বারবার বলছেন যে যাতে কাজগুলো খুব ভালোভাবে সম্পূর্ণ হয় এবং প্রিপারেশন অনেকগুলো, যেমন সোশ্যাল মিডিয়ার রিলেটেড যেমন একটা কমিটি করা,
এটা এই কমিটি একদম উপজেলা পর্যন্ত করা, তারপরে এই যে বডি অন কাম এটার যে প্রকিউরমেন্ট সেগুলো করা, অনেক ক্ষেত্রে আনসারের কিছু কিছু ইস্যু আছে সেগুলো ইয়ে করা। এই আরেকটা বিষয় যে একটা অ্যাটাকের কথা ওইটা তো আমরা অ্যাটাক এই অর্থে বোঝাচ্ছি যে যারা এইটা মানে ধরেন অনেকে তো সাইবার অ্যাটাকও করছে। সাইবার মানে কি সোশ্যাল মিডিয়ায় যে এক ধরনের ডিসইনফরমেশন ছড়াচ্ছে, এটাও তো এক ধরনের অ্যাটাক, ঠিক না? বা ধরেন অনেকে দেশের মধ্যে থেকে ইনস্ট্যাবিলিটি তৈরি করার চেষ্টা করছে, এটা তো আমরা দেখছি। তো সেগুলোর পরিপ্রেক্ষিতে এই কথাটা বলা হয়েছে। এটা মানে আমি এই অর্থে বললাম যে এটাকে আতঙ্কিত হওয়ার মতো না না, কিসের আতঙ্কিত? ইলেকশন বাংলাদেশের ইতিহাসে, আমরা এখনো বলছি বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে, কোনো আতঙ্কর কিছু নেই। আমার নাম আদিত্য মামুন, সামনে ডান পাশে। আমার নাম আদিত্য মামুন। আমি জানতে চাই, যেহেতু প্রধান উপদেষ্টা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে নিয়ে মিটিং করেছেন, নির্বাচন কমিশন সেখানে ছিল, উপদেষ্টা ছিলেন, আগে থেকেই তো ঘোষণা করেছিলেন যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সম্ভাব্য কোনো তারিখ কিংবা কোনো ইয়ে কি বলা এই সম্ভাব্য আমাদের তরফ থেকে এখন আর কিছু নাই। এটা আমাদের তরফ থেকে আমরা বারবার একটা কথাই বলছি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, আর ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন, এবং ওনারা এই বিষয়ে বলেছেন তো সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবেন। এই আমরা এর বাইরে আমাদের বলার কিছু নাই। আমরা বারবার বলছি ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। আর এনি কোশ্চেন? থ্যাংক ইউ। আমি আমিনা আহমেদ বলছি চ্যানেল 9 থেকে। আমরা যে জিনিসটা কিছুদিন আগে দেখেছি যে জাকসু রাকসু বা ডাকসু যেটাই বলি না কেন, এই নির্বাচনগুলোতে হাতের কালি যে ব্যবহার করা হয় সেটা উঠে যায় এবং পরবর্তীতে কিছুটা অরাজকতা দেখা গেছে এই বিষয়টাতে। অনেকেই এই ধরনের কমপ্লেইন করেছে যে একবার ভোট দিয়েছে সে আরেকবার গিয়েও ভোট দিয়েছে। তো এই ধরনের বিষয়গুলো সতর্কতা অবলম্বন করা মানে কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে? আরেকটা ব্যাপার হচ্ছে যে বিষয়টা দেখা গেছে যে ডাকসুতে যখন নির্বাচনের চূড়ান্ত সবকিছু ঘোষণা করা হলো যে কে জয়ী, তারপরে একটা কি বলবো হই হুল্লোড় দেখা গেছে সেটা বিপরীত পক্ষ থেকে। তো এর জন্য আসলে প্রশাসন কতটা শক্তভাবে থাকবে? প্রথম কথা হচ্ছে যে আপনি যে কি যেন অমোচনীয় যে কালি, আপনি ডাকসু রাকসু জাকসু চাকসু এটা নিয়ে সব মিলে ভোট দিয়েছেন কত? প্রায় ৮০,০০০। তো ৮০,০০০-এর মধ্যে কমপ্লেন করেছেন কতজন? 10 জন হবে সব মিলে কমপ্লেন করেছেন? আমরা কিন্তু 10 জনের বেশি কমপ্লেন পাইনি। তো এটাকে আপনি স্ট্যাটিস্টিক্যালি আপনি কি এটাকে সিগনিফিকেন্ট কিনা? এটা তো সিগনিফিকেন্ট কিছু না। 1 2 জনের হয়তোবা তারা হাতের গঠনটাই এরকম যে সেখানে কালি বেশিক্ষণ থাকে না। তো এটা আমি বলছি না, বাট এটা খুবই কোনো মেজর কোনো কমপ্লেন না। আমরা এটাকে কমপ্লেন হিসেবে দেখছি না সেভাবে। সবসময় স্ট্যাটিস্টিক্যালি একটা জিনিস কতটা সিগনিফিকেন্ট সেটা একটা ইস্যু, এখানে কোনো ইস্যুই না। আর একটা যেটা বলছেন যে কোনো ইলেকশনের পরে যে একটা হই হুল্লোড় বা সোফার আমি বলবো যে ডাকসু রাকসু চাকসু জাকসুতে বাংলাদেশের ইতিহাসে 4টা খুব ভালো ইলেকশন হয়েছে। যারা জিতেছেন তারাও গ্রেসফুলি এই জিনিসটাকে জানিয়েছেন, আর যারা হেরেছেন তারাও আপনি এটা গ্রেসফুলি অ্যাকসেপ্ট করেছেন। আপনি কোনো ভায়োলেন্স দেখেছেন? আমি লাস্ট টাইম ঢাকা ইউনিভার্সিটিতে আমি যখন পড়েছি তখন যে ইলেকশন আমরা দেখেছি যেই ধরনের ভায়োলেন্স, কিছু একটাও নট এ সিঙ্গেল ইনসিডেন্ট অফ ভায়োলেন্স এই 4টা ইলেকশনে, নট এ সিঙ্গেল ইনসিডেন্ট অফ ভায়োলেন্স। কেউ বলবে না যে আমাকে এসে উনি মেরেছেন বা আমাকে প্রহার করেছেন বা এই গোষ্ঠীগতভাবে এসে এই গ্রুপকে অ্যাটাক করেছে। অনেকে কমপ্লেন করেছেন, অনেকে এটা নিয়ে অস্থিরতা প্রকাশ করেছেন যে এত স্লো হচ্ছে কেন রেজাল্ট, এটা নিয়ে এক ধরনের ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল। বাট আমরা বলবো যে 4টা ইলেকশন বাংলাদেশের ইতিহাসে, স্টুডেন্ট কাউন্সিলের ইলেকশনের ইতিহাসে খুবই স্মরণীয় ইলেকশন। থ্যাংক ইউ। আপনি তো করলেন তো না, সে প্রথমে শেষ করতে দেয়নি। গণভোটের ব্যাপারে কি কোনো আলোচনা হয়েছে কিনা? জি, গণভোটের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা? আমি বললাম তো ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু গণভোট নিয়ে কোনো আলোচনা হয়নি। আগে মইনুল বলুক।
আচ্ছা চলে আসছে হয়েছে অসুবিধা নেই আপনি এটার উত্তর আমি দিয়ে বলেন। দিয়েছি। ওই যে এখানে একটা প্রশ্ন বলেন ওইটা নিয়ে কোনো রিঅ্যাকশন নেই দেখিনি আমরা এটা এখনো দেখি নাই, বাট আওয়ামী লীগ তো নাই, আমরা তো কোথাও আওয়ামী লীগকে দেখি না। দুই একটা ঝটিকা মিছিল করেন এবং সেই অনুযায়ী কেউ কেউ হয়তো বা $2 পান, এই তো। ভাই আসসালামু আলাইকুম। বলেন। ভাই আমি রাহিমুল ইসলাম রিঙ্কু, কাজ করছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। ভাই আপনারা যেহেতু নির্বাচনের প্রস্তুতি বিষয়ে আলোচনা হয়েছে বলছেন, আর সেক্ষেত্রে আমরা আগের নির্বাচনগুলোর ক্ষেত্রে যেমন স্বচ্ছতা বা আমরা দেখেছি যে দিনের ভোটটা রাতেই হয়ে যেত, তো এবারের ভোটটা আপনারা বলছেন যে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে, তো সেক্ষেত্রে স্বচ্ছতা বা নিরপেক্ষতার ক্ষেত্রে নতুন কোন আপনারা পদক্ষেপ নিচ্ছেন কিনা, যেগুলো একেবারেই নতুন নতুন স্বচ্ছতা আর নিরপেক্ষতার জন্যই তো এই এতগুলো কথা আমি বললাম। এই আজকের মিটিংটা কি জন্য, যে যাতে একটা স্বচ্ছ ইলেকশন হয়, নিরপেক্ষ ইলেকশন হয়। এই যে সরকার যে ব্যবস্থাগুলো নিচ্ছে, স্টেপসগুলো নিচ্ছে, মেজার নিচ্ছে, পুরোটাই তো হচ্ছে যে একটা স্বচ্ছ, একটা ফ্রি, একটা ফেয়ার, একটা ক্রেডিবল একটা ইলেকশন করা। এটা এই গভর্নমেন্টের একটা নৈতিক দায়িত্ব এবং সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। আজকে এই যে বড় মিটিংটার পুরো 2 ঘন্টা আলোচনাটাই ছিল এরকম, এইটার স্বার্থে কি কি করা যায় এইটার জন্য এই আলোচনা করি। ভোট কেন্দ্রের দিন, নির্বাচনের দিন ওই ভোট কেন্দ্র কেন্দ্রিক কোনো বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, বর্তমান ক্যামেরার কথা বললেন, এর পাশাপাশি অন্য কোনো কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? ওই যে ভোট কেন্দ্রে কারা কারা সার্ভিং করবেন, কারা কারা পোলিং অফিসার হবেন, কারা কারা রিটার্নিং অফিসার হবেন, সেগুলো নিয়ে তো আলাপ হয়েছে, আমি তো বললাম। থ্যাংক ইউ। এটাই লাস্ট কোশ্চেন। আপনারা সব থেকে সুষ্ঠু এবং স্বচ্ছ সুন্দর একটা ভোট উপহার দিতে যাচ্ছেন, অবশ্যই সাধুবাদ জানাই একজন নাগরিক হিসেবে। তো আমার একটা প্রশ্ন হলো যে বিগত সময় দেখা গেছে যে বাংলাদেশের প্রশাসন কোনো বিতর্কিত কোনো কিছু ঘটলে তাদেরকে ওএসডি করে, প্রত্যাহার করে নেয়। তো এটা তো কোনো বড় কোনো শাস্তিমূলক ব্যবস্থা না। এবারে আপনারা বেছে বেছে মানুষদেরকে দায়িত্ব দিবেন, কিন্তু এর ভিতরে যদি 2-1টা ভূত ঢোকে, সেক্ষেত্রে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা রাখবেন? পরিস্থিতি অনুযায়ী শুনেন, আপনি একটা নিয়ম, একটা সোসাইটিতে একটা রুলস অফ লতে চলে, রুল অফ লতে চলে, ঠিক না? তা আপনি যদি একটা লোকের এগেনস্টে যদি কমপ্লেইন আছে, অভিযোগ আছে, তো ওকে তো আপনি সাথে সাথেই তো আপনি তাকে তো আর স্যাক করতে পারেন না, যদি না এমন কোনো ভয়ানক কাজ করেন। তাকে সাসপেনশন করতে হয় বা ওএসডি করতে হয়। বা ওএসডি কেন করা হয়? কেননা তার পুরো বিষয়গুলো তো আপনার ইনভেস্টিগেট করতে হবে। সরকারের তো একটা নিয়ম আছে, সেই অনুযায়ী তারা তাদের নিয়ম অনুযায়ী চলেন, সেটা পুলিশের ক্ষেত্রে হোক, সরকারের ক্ষেত্রে হোক। তো সেই নিয়ম অনুযায়ী তারা মেনে চলেন। আর যদি ওই ধরনের কোনো সমস্যা তৈরি হয়, সেই অনুযায়ী আমাদের মেজার নেওয়ার যথেষ্ট ব্যবস্থা আছে। যে কমিটিটা করা হয় ওই অপরাধ তদন্তে, ওই ডিপার্টমেন্টেরই কাউকে দিয়ে সেই কমিটি করা হয়। এই বিষয়ে একটু না, এটা আপনি খুব সুইপিং কমেন্ট করলেন। এইগুলো অনেক ধরনের কমিটি করা হয়, একটা ছোটোখাটো এ বিষয়ে অনেক ধরনের ইনভেস্টিগেশন করা হয়। সেটা ডিপার্টমেন্টাল ইনভেস্টিগেশনও আছে, বাইরেরও আছে। এইগুলো মানে আপনি এটা একটা পরিস্থিতি বুঝে। থ্যাংক ইউ।